এখানে একটা ছোট্ট পরিসংখ্যান রয়েছে, ইতিমধ্যেই গ্রুপ জে এবং গ্রুপ সি থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিল কিন্তু অলরেডি সুপার 32-তে কোয়ালিফাই করেছে, গ্রুপ চ্যাম্পিয়ন ইতিমধ্যে ব্রাজিল হয়েছে, বাট আর্জেন্টিনা এখনো হতে পারেনি। পরিসংখ্যান রয়েছে সর্বশেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে, তাদেরকে জিততে হবে, জেতা ছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। ইতিমধ্যেই ব্রাজিলের কিন্তু নকআউট পর্বে তারা অলরেডি চলে গিয়েছে এবং তারা কিন্তু মোস্ট প্রবাবলি তিনটা দল, সুইডেন, জাপান এবং নেদারল্যান্ড, এই তিনটার মধ্যে যে কোনো একটা দল তাদেরকে ফেস করতে হবে সুপার 32-তে। আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় সেখানে একটা ভিন্ন পরিসংখ্যান রয়েছে। বুয়েটে 2023 সালে একটা সমীক্ষা হয়েছিল, সেখানে 7.5 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 72,000-এরও বেশি ভবন ধসে পড়তে পারে। দেখেন, সেম মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, আমি আপনাকে একটা পরিসংখ্যান জানাতে চাই। 2025 নভেম্বরে যে ভূমিকম্পটা হয়েছিল সম্ভাব্য 5.7 মাত্রা, 5.5-এর উপরে, সেখানে যে মৃতের সংখ্যা ছিল 10 জনের বেশি এবং আহতের সংখ্যা ছিল প্রায় 6 শতাধিক। অনেক বড় একটা সংখ্যা। মাত্রাটা কত রিক্টার স্কেলে? 5.5 কিংবা 5.7। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন গণমাধ্যম কর্মী AKM শামীম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ফারদিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। প্রথমে আমরা বিশ্বকাপ প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটি জয় নিশ্চিত করলো ব্রাজিল এবং সেই সাথে দলে ফিরলো আমরা দেখলাম নেইমার জুনিয়রের কথা বলছি। তো সব মিলে কেমন উপভোগ করলেন ম্যাচটি? দুর্দান্ত বলা যায়। ব্রাজিল এই ধরনের একটা কামব্যাক করবে এবং নেইমারের প্রায় 985 দিন, প্রায় 3 বছরের কাছাকাছি সময় তিনি মাঠের বাইরে ছিলেন, ব্রাজিলের জার্সিতে তিনি মাঠের বাইরে ছিলেন। 3 বছরের কাছাকাছি সময় পর মাঠে নামা, সবুজ গালিচায় পা রাখা, আসলে ব্রাজিল সমর্থকদের জন্য এটা অনেক বড় একটা আবেগের। তবে দলের জন্য কি এটা স্বস্তির হতে পারে যে এতদিন তো তিনি দলের হয়ে খেলেননি? অনেক 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 বড় স্বস্তির, কেননা এটা আসলে ফুটবল বলা হয় যে, ফুটবল বিশ্বকাপটাকে বলা হয় যে গ্রেটেস্ট শো অন আর্থ। এটা দমের খেলা। অনেক সময় সেন্টিমেন্ট কিন্তু ম্যাটার করে। এই সেন্টিমেন্টটা যদি চাঙ্গা হয়ে যায়, ব্রাজিল যে দীর্ঘদিন তারা হেক্সামিশন করছে, এই হেক্সামিশন বাস্তবায়নের ক্ষেত্রে নেইমারের ফিরে আসাটা, প্রত্যাবর্তনটা, আমার মনে হয় যে নেইমার গোল করতে না পারলেও নেইমারের প্রত্যাবর্তনটা রাজকীয় হয়েছে বলা যায়। কারণ আপনি যদি দিন শেষে মাঠের খেলা, দলের খেলাই তো বলবেন, দলগত খেলা। ভিনিসিয়াস এক্সট্রিমলি ওয়েল। সো আমার মনে হয় নেইমারের এই প্রত্যাবর্তনটাকে রাঙিয়ে দিয়েছেন ভিনিসিয়াস তার পারফরমেন্স দিয়ে। তিনি যেই ম্যাজিক্যাল পারফরমেন্স তিনি করেছেন, এটা সত্যি বিস্ময়কর। সো আমি বলবো এটা দলের সেন্টিমেন্টটাকে দারুণভাবে চাঙ্গা করতে পারে এবং সুপার 32-তে, টপ 32-তে আমার যেটা মনে হয় যে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে। এবং আমরা ব্রাজিলের শুরুটা কিন্তু চমকপ্রদ দেখিনি, যেটা আর্জেন্টিনা করেছে, কিন্তু গতকালের ম্যাচটা আমরা যেটা দেখেছি, তারা পুরো দমটা ফিরে পেয়েছে। এটা হতে পারে আসলে ব্রাজিল সুপারস্টারের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আর আমি বলবো ভিনিসিয়াস সেটাকে রাঙিয়ে দিয়েছেন। ব্যক্তিগত নেইমার না করতে পারলেও দলগত পারফরমেন্সের দিক থেকে এটা অনেক বড় স্বস্তির আমি বলবো। আচ্ছা, আমরা তো জানি যে নেইমার বেশ ভালো ইনজুরিতে রয়েছেন এখন পর্যন্ত, যেহেতু প্রথম দুটি ম্যাচে সে থাকতে পারেনি। তো এটা কি আসলে স্থায়ী হবে কিনা? তিনি কি দলে স্থায়ী কয়টা ম্যাচ খেলতে পারবেন মনে হচ্ছে? দেখুন, মানে নেইমার দলে চান্স পাওয়া নিয়ে যে হাইপ পৃথিবীতে তৈরি হয়েছে, আমার মনে হয় যে মানে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনো একজন ফুটবলারের জাতীয় দলে চান্স পাওয়া, বিশ্বকাপ দলে চান্স পাওয়া, এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং কার্লো আনচেলত্তি সেই ইনটেনশনালি সেটা করেছেন যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলিয়েছেন তাকে, এবং তিনি বিশ্ব ফুটবলকে, অন্যান্য দলগুলোকে সেই থ্রেট তিনি দিতে চেয়েছেন টেকনিক্যাল মাইন্ডসেটে, যে আমাদের সবচেয়ে বড় যে অস্ত্র, আপনি যতই বলেন, বড় তারকা যখন এইভাবে ফিরে আসেন, মাঠে নামেন, যদিও 76 মিনিটে নেইমারকে তিনি মাঠে নামিয়েছেন, বার্তাটা দিতে চেয়েছেন যে আমি আমার সবচেয়ে বড় তারকা বা সবচেয়ে বড় যে ট্রাম্প কার্ড সেটা প্রস্তুত রেখেছি সুপার 32-তে কাজে লাগানোর জন্য। সো আমার যেটা মনে হয় তাকে খেলাবেন, কার্লো আনচেলত্তি তাকে খেলাবেন, এবং গুরুত্বপূর্ণ ম্যাচে, বিগ ম্যাচে বড় বড় সুপারস্টাররা, আপনি যদি বলেন মেসি, আপনি রোনালদো কিংবা নেইমার, এই ধরনের তারকাদের মাঠে থাকাটাই অনেক বড় ব্লেসিংস।
সো ওয়াই নট। দীর্ঘ 36 বছর পর আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে, কিভাবে? এখানে একটা ছোট্ট পরিসংখ্যান রয়েছে, ইতিমধ্যেই গ্রুপ জে এবং গ্রুপ সি থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিল কিন্তু অলরেডি সুপার 32-তে কোয়ালিফাই করেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন ইতিমধ্যে ব্রাজিল হয়েছে, বাট আর্জেন্টিনা এখনো হতে পারেনি। পরিসংখ্যান রয়েছে সর্বশেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে, তাদেরকে জিততে হবে, জেতা ছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। ইতিমধ্যেই ব্রাজিলের কিন্তু নকআউট পর্বে তারা অলরেডি চলে গিয়েছে এবং তারা কিন্তু মোস্ট প্রবাবলি 3টা দল, সুইডেন, জাপান এবং নেদারল্যান্ড, এই 3টার মধ্যে যে কোনো একটা দল তাদেরকে ফেস করতে হবে সুপার 32-তে। আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় সেখানে একটা ভিন্ন পরিসংখ্যান রয়েছে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন, ব্রাজিল এবং আর্জেন্টিনার সম্ভাবনা হওয়া, মানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা কতটা, সমীকরণটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সমীকরণটা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন যে এটা কতটা সম্ভাব্য, পসিবল এবং কোথায় পসিবল। এটা একমাত্র পসিবল সেমিফাইনালে। কিভাবে? দুদলকেই সুপার 32 পেরিয়ে সুপার 16 ওভারকাম করতে হবে এবং কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যেতে হবে, এছাড়া কোনো সুযোগ নেই। অর্থাৎ দুটা দলকে সুপার 32 অর্থাৎ নকআউট পর্বে খেলতে হবে, প্রথমে 32, দেন 16, দেন কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে যদি আসে তাহলে দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল বিশ্বকাপ বা গ্রেটেস্ট শো অন আর্থের যে সৌন্দর্য আমি বলবো সারা পৃথিবীব্যাপী। আপনি দেখবেন শুধুমাত্র এটা বাংলাদেশেই নয়, ব্রাজিল আর্জেন্টিনা চিরাচরিত এই প্রথা, সারা পৃথিবীব্যাপী যে হাইপ সেটা হচ্ছে এই দুই দলকে ঘিরে। এই দুই দলের যে পরিসংখ্যান, 106 বার তারা মুখোমুখি হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা, 41টিতে জিতেছে মেসির আর্জেন্টিনা এবং 39টিতে জয়লাভ করেছে ব্রাজিল। এখানে দুটো ম্যাচ পিছিয়ে রয়েছে এবং 26টি ম্যাচ ড্র হয়েছে, খুব কাছাকাছি। দেখেন চির প্রতিদ্বন্দ্বী আপনি কখন বলতে পারেন, কাকে বলতে পারেন? আপনি দুই দলের উইনিং কম্বিনেশন দেখেন 39 এবং 41, এই জায়গায় কিন্তু চির প্রতিদ্বন্দ্বী যে হাইপ সেটা কিন্তু ফলাফলই প্রমাণ করে দেয়। সো এবার যদি সেটা হয়, এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে যে 48 দলের বিশ্বকাপ, আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপ। পৃথিবীর সকল বিশ্বকাপের ইতিহাসকে, প্রায় 96 বছরের ফুটবল, এবছর 100 বছরের ফুটবল ইতিহাসকে টপকে গেছে হাইপের দিক থেকে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন, এবছর কিন্তু ইতিমধ্যে 100 গোল অতিক্রম হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে। এটা নজিরবিহীন ঘটনা। হাইপ এবং ফলাফল, মাঠের খেলা, উন্মাদনা সবকিছু মিলে এটা সুপার ডুপার হিট কিন্তু ইতিমধ্যে হয়েছে। তো আমি যেটা বলবো যে এটা যদি ঘটে একমাত্র সেমিফাইনালে, আমার মনে হয় আপনি উত্তর পেয়েছেন। তবে সেটা যদি ঘটে, বিশ্বকাপ আসলে বিশ্বকাপের মতোই হবে। আর এবারের বিশ্বকাপটা গত বিশ্বকাপে আপনি যদি দেখেন যেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে অনেকটা, আপনি আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে যায়, বাট এবার ফুটবল যে মহাজাগরণ, ফুটবল মহারণের যে ব্যাপারটা, ব্রাজিল এবং আর্জেন্টিনা গোটা বিশ্বব্যাপী এবং গোটা বাংলাদেশব্যাপী, বাংলাদেশের কথা যদি বলি, সেই মহারণটাকে ধরে রেখেছে। আমার মনে হয় যে মোস্ট প্রবাবলি এটা পসিবল সেমিফাইনালের মতো জায়গা। আপনি যদি বলেন স্পেন, পর্তুগাল, জার্মানি, ফ্রান্সকে বাদ দিলে চলবে না। সো এই দলগুলোর মধ্যে আমার মনে হয় যে এবারের বিশ্বকাপে টপ যে সেরা র্যাঙ্কিংয়ে 6টা দলের মধ্যে যে চ্যাম্পিয়ন হওয়ার যে সংখ্যা, এটা আসলেই পসিবল। এবং ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু মুখোমুখি হওয়া পসিবল। শুধু তাই না, আমি বলবো সেমিফাইনালে তো হতে পারে, আমি বলবো যে এই সেমিফাইনালটাই মনে হবে যে অলিখিত ফাইনাল। দর্শক, এবারে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমরা দেখলাম আজ ভেনেজুয়েলায় 7.5 মাত্রার ভূমিকম্প হলো এবং মৃতের সংখ্যাটা বেশ বড়, প্রায় 2 শতাধিক। আমরা আপনার থেকে জানতে চাবো যে বাংলাদেশে যদি 7.5 মাত্রার ভূমিকম্প হয় তাহলে কি ঘটতে যায়? দেখেন, সেম মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, আমি আপনাকে একটা পরিসংখ্যান জানাতে চাই। 2025 নভেম্বরে যে ভূমিকম্পটা হয়েছিল, সম্ভাব্য 5.7 মাত্রা, 5.5-এর উপরে। সেখানে যে মৃতের সংখ্যা ছিল 10 জনের বেশি এবং আহতের সংখ্যা ছিল প্রায় 6 শতাধিক। অনেক বড় একটা সংখ্যা। মাত্রাটা কত রিক্টার স্কেলে? 5.5 কিংবা 5.7? আপনি প্রশ্ন করেছেন যে 5.7 মাত্রা ভেনেজুয়েলায় যেই ঘটনা ঘটেছে আজকে বাংলাদেশে 7.5 মাত্রা, 7.5 মাত্রা বিপরীত ভাবে ঘটেছে। 5.7, 7.5 তছনছ হয়ে গেছে। বিশাল একটা সংখ্যা, মৃতের সংখ্যা ইতিমধ্যে প্রায় 2 শতাধিক এবং আহতের সংখ্যা কিন্তু অগণিত এবং এটা 10,000 ছাড়িয়ে যেতে পারে মৃতের সংখ্যা বলা হচ্ছে। বাংলাদেশে যদি ঘটে সেটা এটা জানার বিষয়। এবং
এবং সেটা যদি রাজধানীর কথা বলি, রাজধানীর কথা যদি বলেন, বুয়েটে 2023 সালে একটা সমীক্ষা হয়েছিল, সেখানে 7.5 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 72,000-এরও বেশি ভবন ধসে পড়তে পারে। আপনি নিশ্চয়ই ইমাজিন করতে পারছেন, 72,000 মানুষ না কিন্তু, ভবন 72,000 ভবন ধসে পড়তে পারে। প্রায় 7 কোটি টন কংক্রিটের ধ্বংসস্তূপ সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তার মানে মৃতের সংখ্যা বা আহতের সংখ্যা কি হবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখানে আমি আপনাকে আর একটা তথ্য দিতে চাই। ঢাকা, চট্টগ্রাম এবং যথাক্রমে সিলেট। ঢাকাতে 13 লাখ ভবন রয়েছে, যেগুলো 6 তলা ঊর্ধ্ব। চট্টগ্রামে প্রায় 3 লাখ ভবন রয়েছে। সিলেটে 1 লাখের বেশি ভবন রয়েছে। এই ভবনগুলো 6 তলার অধিক। এই 6 তলার অধিক ভবনগুলো সাধারণত 7.5 মাত্রার ভূমিকম্পে টিকে থাকতে পারে না। আর এটা যদি ঘটে, আপনি বুঝতেই পারছেন এটা আসলে কাউন্টলেস ক্ষতি বাংলাদেশের হবে, এবং পৃথিবী কিন্তু অনেকটা সেই ঝুঁকির দিকে যাচ্ছে। আপনি যদি আন্তর্জাতিক, আমি একেবারে শেষ দিকে, আপনি যদি আন্তর্জাতিক গণমাধ্যম ফলো করেন, পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে। গত 2 দিন আগেও মেবি ঢাকাতে ভূমিকম্প হয়েছে, 4.5 মাত্রা হয়েছে, যদিও ওই পরিমাণ টের পাওয়া যায়নি। 5.7 মাত্রা হয়েছে, বাংলাদেশে মৃত এবং আহতের সংখ্যা ছিল। যদি সেটা 7.5 মাত্রা না হয়ে 6.5 মাত্রা হয়, বাংলাদেশে আমার মনে হয় যে যেটা ভেনেজুয়েলায় ঘটেছে, বাংলাদেশে তার চেয়ে বেশি ঘটবে। কেন? ভেনেজুয়েলার দুর্যোগ ব্যবস্থাপনা এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার যে প্রস্তুতি বা স্ট্যাবিলিটি, রাষ্ট্রীয় দিক থেকে বা সচেতনতার দিক থেকে আমার মনে হয় এক নয়। বাংলাদেশ আসলে কতটা এরকম মানে বড় ভূমিকম্প হওয়ার ঝুঁকিতে আছে? না, আপনি দেখুন, প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে আপনি যদি বলেন পৃথিবীতে, আপনি যদি গোটা পৃথিবীর কথা বলেন, 20টা দেশ আছে, যেই 20টা দেশ সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ ঝুঁকিতে রয়েছে। তার মধ্যে বাংলাদেশ দ্বিতীয়, ঢাকা দ্বিতীয়। সো আপনি বুঝতেই পারছেন যে আমরা দেখছি যে পরপর ভূমিকম্প হচ্ছে, কয়েকদিন পরপর ভূমিকম্প হচ্ছে, আমরা দেখছি ভূমিকম্প হচ্ছে। সো বাংলাদেশ যে অনেক বড় বিপদের মধ্যে রয়েছে বা বিপদের আশঙ্কায় রয়েছে, এটা আসলে একেবারে বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় যে ভূমিকম্প হবে সেই মাইন্ডসেট রেখে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেন বা সংশ্লিষ্ট যে দায়িত্বশীল রয়েছেন, তাদের মনে হয় যে অগ্রিম প্রস্তুতি নেওয়া উচিত। আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন, মানে বিশাল একটা সংখ্যা, প্রায় 13 লাখ ভবন 6 তলা ঊর্ধ্ব, অর্থাৎ 6.5 মাত্রা বা 6 মাত্রার 7.5 মাত্রা বাদ দিলাম, যদি ঘটে তাহলে 13 লাখ ভবন যদি ধসে পড়ে তাহলে কি ঘটবে। অসংখ্য ধন্যবাদ শামীম এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম নাগরিক প্রতিদিনের সপ্তাহে, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।